আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করতে যাচ্ছি তৃতীয় অধ্যায় সম্পর্কে বিস্তারিতভাবে, অর্থাৎ এই অধ্যায়টি থেকে কোথা থেকে সৃজনশীল আসে এবং কোন টপিকটা পড়তে হবে, এছাড়াও কোন টপিকটা খুব বেশি বেশি পড়লে বা বেশি বেশি প্র্যাকটিস করলে কোন অঙ্কটা তুমি পরীক্ষায় পেয়ে যাবে তা বিস্তারিত জানতে পারবে আজকের ক্লাসে। আমি আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং একটি লাইক দিয়ে অন্য বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিও, তাহলে অনেক ভালো লাগবে। দেখো, আমার লেকচার শিটের কথাটা একটু বল। যদি তৃতীয় অধ্যায়ের লেকচার শিটটা কালেক্ট করো তাহলে 200টা এমসিকিউ পাবা, বিগত সালের প্রশ্ন, বোর্ড প্রশ্ন এবং কলেজের প্রশ্ন পাবা 190টা, এমসিকিউ সব 30টা পাবা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউ, জ্ঞানমূলক অনুধাবনমূলক পাবা এবং সৃজনশীল পাবা অনেকগুলো। সো তুমি যত দ্রুত পারো লেকচার শিটটা কালেক্ট করে নাও আমার নাম্বারে যোগাযোগ করে। দেখো, মূলত এই অধ্যায় থেকে আমরা কি কাজ করি। আমরা এই অধ্যায়ে যে কাজগুলো করি তার মধ্যে আছে এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করা শিখে থাকি। এরপরে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে থাকি। বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর করি এবং অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে। এভাবে কিন্তু আমরা টোটাল এখানে 7 রকম অঙ্ক করে থাকি। তারপর আমরা এই অঙ্কগুলো করার পরে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। তবে আমি বলে রাখি, আমি এই যে 2-এর পরিপূরক পদ্ধতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, কারণ এই 2-এর পরিপূরক পদ্ধতি থেকে একটা প্রশ্ন আসবেই। এটা তুমি যদি বলো যে স্যার এটা কি শিওর আসবে, তা আমি বলবো 200% শিওর একটা সৃজনশীল থাকবে। যদি প্রশ্ন হয় তাহলে এই অধ্যায়টা থেকে, মানে এই টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন চলো আমরা একটু আলোচনা করি যে আসলে তৃতীয় অধ্যায় তো একটা পার্ট না, তৃতীয় অধ্যায় কিন্তু মোট 2টো পার্ট। তৃতীয় অধ্যায়ে মোট 2টো পার্ট, 2টো সৃজনশীল তুমি পাবে। তো 2টো সৃজনশীল তুমি পাবে, সেই 2টো সৃজনশীল তোমাকে অ্যান্সার করতেই হবে, তাহলে তুমি 20 মার্ক চোখটা বন্ধ করে পেয়ে যাবা। সো দেখো, ওই যে আরেকটা পার্ট সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো এই ডিজিটাল ডিভাইসের অংশটা, সেখানে লজিক গেট সম্পর্কে অনেক ধারণা আছে, তো সেটা আমি পরবর্তী আরেকটা ক্লাসে আলোচনা করব। আমরা এই অধ্যায়টা শেষ করব, তারপর ওই অধ্যায়ে যাব ইনশাল্লাহ। তো দেখো, এই অধ্যায় থেকে 2-এর পরিপূরক পদ্ধতি থেকে একটা সৃজনশীল থাকবে এবং এই যে সংখ্যার যে পরিবর্তন দেখতে পাচ্ছ, একটা সংখ্যা থেকে অন্য সংখ্যায় পরিবর্তন করা, দশমিক বা ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা এবং বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তারপর বাইনারি যোগ বিয়োগ, তারপর হচ্ছে 2-এর পরিপূরক। তো আমরা প্রত্যেকটা পার্টি এরকমভাবে একটার পর একটা সমাধান করব ইনশাল্লাহ। সো এই জন্য বলবো যে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, পরবর্তী ভিডিওটাও দেখবে এবং পারলে লেকচার শিটটা কালেক্ট করে রাখবে, কারণ লেকচার শিটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি পাবে। এই যে এই চিহ্নটা দেখতে পাবা কিউআর কোড, এটা যখন তুমি মোবাইলে হচ্ছে তোমার স্ক্যান করবা তখন এই টপিকটা সম্পর্কে আলোচনা চলে আসবে, এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে এই টপিকটা আলোচনা চলে আসবে। তাহলে তোমার কিন্তু আর টিচার লাগবে না, তুমি এই শিটটা নিয়ে যা সামনে রাখবে, তারপর তুমি স্ক্যান করবে, চলে আসবে। সো তোমার জন্য কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে। দেখো, সো প্রথমে আমরা আজকে শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতি সম্পর্কে, কারণ এই অধ্যায়ের নাম হচ্ছে কি নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা গুণে বা লিখে, এই যে সংখ্যা গণনা করে বা লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। আমি যদি আরও বিস্তারিতভাবে বলি, আমরা যে প্রক্রিয়ায় সংখ্যা প্রকাশ করি, গণনা করি, সেটাই হচ্ছে কি একটা সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক পদ্ধতি, কি একটা স্থানিক পদ্ধতি, আর একটা হচ্ছে অস্থানিক পদ্ধতি। যেটা আমরা যদি ইংলিশে বলি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তুমি ইংলিশে কিন্তু অভ্যস্ত হয়ে গেছো শুনে শুনে, এজন্য বাংলাটা তোমার কাছে এখন আর পরিচিত মনে হয় না। সো বাংলাটা একটু মনে রেখো, এই পরিচিত মনে হবে না বলেই কিন্তু তোমার কাছে এমসিকিউ চলে আসবে পরীক্ষায়। দেখো, স্থানিক সংখ্যা পদ্ধতি আবার দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। খেয়াল করেছো? দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই 4 প্রকার হচ্ছে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নেই। তো তুমি চাইলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে 2টো এক্সাম্পল আমার কাছ থেকে শিখে রাখতে পারো। কি সেই 2টো এক্সাম্পল? একটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, লিখে রাখো রোমান সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স, বানানটা একটু দেখো, হায়ারোগ্লিফিক্স।
আমি আশা করি আমার প্রত্যেকটা ভিডিও দেখে তুমি অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। তো রোমান সংখ্যা পদ্ধতি এবং হায়ারোগ্লিফিক্স, সো এই দুটো উদাহরণ আসতে পারে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নয় নিচের কোনটি, নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, নিজের কোন সংখ্যা পদ্ধতিকে বলা হয় অস্থানিক সংখ্যা পদ্ধতি, বিভিন্ন রকম এমসিকিউ আসতে পারে। এখন আমরা শিখব হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো এই সংখ্যা পদ্ধতিগুলো কাকে বলে তা জানার আগে আমাদেরকে জানতে হবে যে সংখ্যা পদ্ধতির মধ্যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, অবস্থান আছে, যা আমরা গণনা করতে পারি। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, অবস্থান আছে এবং যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমি এখানে কিন্তু সংখ্যাটা ঠিক ওভাবেই লিখেছি, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, অবস্থান আছে এবং যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় তাকে স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এবার এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। তো তুমি একটা কাজ করবে, কমেন্টে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা একটু ঝটপট করে লিখে ফেলবে। কিভাবে? দেখো, স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, অবস্থান আছে। তাহলে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, এখন আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির যে সংজ্ঞা সেটাতে লিখব যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই, অবস্থান নেই এবং যা দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমার এই কথা শুনে কিন্তু তুমি লিখবা না, তুমি আমার এই কথা না শুনে এইটা দেখে দেখে লিখবে। এখানে যেখানে হ্যাঁ আছে সেখানে তুমি না বসিয়ে দিবা। এবার চলো আমরা দেখি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যে সংখ্যা পদ্ধতির বেজ 10, অর্থাৎ এই যে বেজ কত? 10, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয়। আসলে আমরা কিন্তু যে সংখ্যা লিখে থাকি যেমন 5, 7, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অঙ্ক। যখন একাধিক অঙ্ক একত্রিত হয় সেটাকে বলা হয় কি? সংখ্যা। তাহলে এখন এই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো, 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা হয়? 10টা হয়। আবার ভেবো না 9, কারণ এখানে কিন্তু শূন্যও আছে। সো বিষয়টা একটু খেয়াল রেখে, অনেকে বলে 9টা, মানে প্রথমটা দেখে না এখানে যে শূন্য আছে। তো এই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয় যে সংখ্যা পদ্ধতিতে তাকে বলা হয় কি? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে স্যার বেজ বা ভিত্তি কি? কোনো সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি তুমি এখন কমেন্টে লিখে ফেলো। তারপর কি আছে? অক্টাল সংখ্যা পদ্ধতি লেখো, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি লেখো, এভাবে লিখে ফেলো। স্যার বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 2 মানে কি? 0 এবং 1, কয়টা হলো? দুটো না? 0 এবং 1 অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আবার যদি বলো স্যার যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেজ কত? যে সংখ্যা পদ্ধতির বেজ 8, অর্থাৎ 0 থেকে, খেয়াল করো তো এখানে 0 থেকে 7 পর্যন্ত, এই যে 0 থেকে 7 পর্যন্ত মোট কয়টা হয়? 8টা না? বলো তো, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা। তুমি এর বাইরে আর ব্যবহার করতে পারবা না। এই সংখ্যা পদ্ধতিতে মোট 7টা সংখ্যা ব্যবহার করা যাবে। এই 7জন সংখ্যাকে যদি তুমি ব্যবহার করো তাহলে সেটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে। কিন্তু যদি তুমি সেটা 8 নিয়ে যাও, মানে 8 লেখো, তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা খেয়ালে রাখো। তারপর আছে কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি 16, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ব্যাপারটা কি খেয়াল করেছো? 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে একবারে সেই হচ্ছে তোমার F পর্যন্ত ব্যবহার করা হয়। 10 বলা যায় না, বলতে হয় কি? A B C D এভাবে বলতে হয়। ওকে, তাহলে আজকে আমরা এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে এতটুকুই থাক। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই দশমিক সংখ্যা পদ্ধতির যত কাজ আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি যত কাজ আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি যত কাজ আছে, সব কাজ শিখব পার্ট বাই পার্ট। সো পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে মানে 3.1 প্রথম অংশ, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, এখান থেকে কিন্তু তুমি একটা অঙ্ক চোখ বন্ধ করে পেয়ে যাবে। এবং সেটা যদি তুমি সমাধান করতে না পারো তাহলে তোমার মতো ব্যর্থ আর কেউ নেই। তবে তার আগে একটা কাজ করো, তুমি যদি আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো। এই যে এভাবে ক্লাস করাই জুম অ্যাপে, তুমি জায়গায় স্টপ করে আমাকে প্রশ্ন করতে পারবে এবং বই কমপ্লিট করাই 5 মাসে। সরাসরি লাইভে প্রাইভেট পড়ার মতো রাত 9টা বাজে ক্লাস হয়। শুক্রবার
শনিবার এবং সোমবার। সো যত দ্রুত পারো আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও। আমি আশা করি আমার অনলাইন কোর্সে ভর্তি হওয়ার পরে এখন পর্যন্ত একজনও বলে নাই এবং বলবেও না যে স্যার আপনার এই ক্লাস করে আমার কোনো উপকার হয়নি। তো ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হয়, তুমি কমেন্টে প্রশ্ন করো, সেই প্রশ্ন কি তোমার টিচার দেখে? কখনোই দেখে না। বাট আমি বলছি যে আমার ক্লাসে তুমি দেখবা, প্রশ্ন করবা, জায়গায় আমাকে থামিয়ে স্যার আমি একটু বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন। খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে প্রতি মাসে মাত্র 200 টাকা করে কোর্স ফি। সো এখনই যোগাযোগ করো। যখনই তুমি ভিডিওটা দেখছো সেদিন থেকে যদি তুমি কোর্সে ভর্তি ক্লাস করো তাহলে তার পরবর্তী 5 মাস, 3 থেকে 5 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট হয়ে যাবে। সো লেকচার শিট নেওয়ার জন্য এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লেকচার শিট নিয়ে নাও। দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর পরবর্তী ক্লাসটি হচ্ছে আমার হাতের এই যে পাশটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পরবর্তী ক্লাসটা ভেসে উঠেছে। সো এই ক্লাসে চাপ দাও, দেন এই ক্লাসটা দেখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।